This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেড় মন তেলও পুড়বে না আর রাধাও নাচবে না, কথাটা আপনাদের সবার জানা। কিন্তু দেড় মন তেলও পুড়বে আর রাধাও নাচবে, সেটাই কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে? যে এই কথাটা নেহাত কথার কথা নয়। কি শোনা যাচ্ছিল রামনবমীতে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এটা ভীষণ কঠিন কাজ, ফলে দুটো জিনিস একসাথে করা সম্ভব না। রামনবমীটা প্রায়োরিটি, সেই জন্য আইপিএলের ম্যাচে নাকি পুলিশ দেওয়া যাবে না, মানে নিরাপত্তা দেওয়া নিয়ে সমস্যা, তাই সূচি বদলের ভাবনা চিন্তা হচ্ছে, এইটাই তো শোনা যাচ্ছিল। এই খবর আমরা সম্প্রচার করেছি, সবাই দেখিয়েছিল। এবার এটার সঙ্গে সঙ্গেই সমস্ত রাজনৈতিক পক্ষ থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গেছিল। খেয়াল করে দেখুন, একটা খেলা সরে গেলে সেটা নিয়ে সবসময় লোকে যেরকমভাবে রিয়্যাক্ট করবে এরকম না, বা সাধারণ মানুষ রিয়্যাক্ট করলেও রাজনীতি এত দ্রুত এত প্রবলভাবে রিয়্যাক্ট করবে সেটাও তো নয়। কিন্তু তখনই করবে যখন গোটা বিষয়টার মধ্যে রাজনীতি তার রসদ খুঁজে পাবে। রসদ তো ছিল, যে কারণের জন্য এই সরে যাওয়ার সম্ভাবনাটা দেখা দিয়েছিল, মানে ওই রামনবমী, তার নিরাপত্তা, সেখান থেকেই তো রাজনীতির লম্ফঝম্প করার বা ওই 22 গজে নেমে পড়ার যাবতীয় বন্দোবস্ত হয়ে গেছিল। এমনিতেই এই রামনবমী নিয়ে মোটামুটি দেখুন সব পক্ষ নেট প্র্যাকটিস শেষ করে ফেলেছে, ওয়ার্ম আপ হয়ে গেছে, জাস্ট মাঠে নামার অপেক্ষা, এরকম একটা পরিস্থিতি। তার মধ্যে সেইটাকে ধরে আবার একটা ম্যাচ চলে যাচ্ছে, ফলে কি পরিমাণ চারপাশে উচাটন হতে পারে খেয়াল করে দেখুন। আর সবাই তো রাজনৈতিক দলগুলো, তারা তো সবসময় এই বিভিন্ন কিছুর মধ্যে, বিশেষ করে এই আশা আশঙ্কা বা হতাশা, সব কিছুর মধ্যেই সম্ভাবনা খুঁজে পায়, এটা তাদের স্পেশালিটি। সুতরাং সম্ভাবনা খোঁজার চেষ্টা করেছিল কলকাতা পুলিশও, কারণ কারোর লাভ হলে কারোর সমস্যা, তাই জন্যই কলকাতা পুলিশ পোস্ট করে জানিয়েছে যে এরকম কোনো সম্ভাবনা নেই, সব বিভ্রান্তিকর তথ্য। দেখুন, এটা বলতেই পারে এটা হচ্ছে খুব সেফ জায়গা আর কি। যেরকম ওই রাজনৈতিক দলের লোকজন, রাজনৈতিক নেতারা দল বদল করার সময় বলেন ওই দলে দম বন্ধ হয়ে আসছে, একটা পেটেন্ট ডায়ালগ, তেমনি কোনো একটা জিনিস শেষ মুহূর্তে যদি স্টিয়ারিংটা ঘোরাতে হয়, তখন ওই বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ব্যাপারটাকে বলে দেওয়াটাই সেফ, এটাই প্রচলিত, আমরা ধরে নিচ্ছি। এবার যেটা বলেছে কলকাতা পুলিশ, আমরা সেই কথাটাই ধরছি যে তাদের কাছে সব নাগরিকের সুরক্ষাই গুরুত্বপূর্ণ এবং তারা ইকুইপড, তারা এতটাই দক্ষ, সব নাগরিককেই তারা উপযুক্ত নিরাপত্তা দিতে পারবে। ফলে সিএবি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে আইপিএল ম্যাচ করার সব রকম চেষ্টা করা হবে এবং দিনের শেষে যখন এই চেয়ারে এসে বসে আপনাদের সাথে কথাবার্তা বলছি, তখন অবধি পাওয়া শেষ খবর ওই 6 এপ্রিলের খেলাটা ইডেনে হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু এই যে এত উচ্চাটন হয়ে গেল ছোট্ট করে, এতে কার লাভ হচ্ছিল? এটা ন্যাচারালি প্রশাসনিক ব্যর্থতা বলে ধরলে বিরোধীদের লাভ হচ্ছিল। এই যে ম্যাচটা শেষ পর্যন্ত তাহলে ইডেনে হয়ে যেতে পারে, এই যে সম্ভাবনাটা তৈরি হলো, এটাতে কার লাভ হবে? রাজ্য সরকারের। এবার এটা তো পরিষ্কার যে কোথাও গিয়ে নিজেদের ব্যর্থতার থেকে যদি পুরো জিনিসটা অন্তত সরিয়ে নিয়ে আসা যায়, বাড়তি লাভ কিছু থাকুক চাই না থাকুক, অন্তত সেই ব্যর্থতার দায়টা নিতে হবে না, এটা তো বড় লাভ। এবার এই জায়গার থেকে আরও একটা জিনিস নতুন করে ওঠার একটা সম্ভাবনা, সেটা যে ছিল সেটাকে ওই গোড়াতেই জল ঢেলে দেওয়া গেল, বাইরে যদি চলে যেত। দুটো জিনিস ছিল, খেয়াল করে দেখুন। এক তো বলা হতো যে ওই রামনবমীর দিন এরকম একটা নিরাপত্তা দিতে পারবে না, এটা এত বছর ধরে হচ্ছে, প্রশাসন জানে না একটা রামনবমীর ব্যবস্থা করে আরেকটা জিনিসের নিরাপত্তা দিতে পারবে না। এই বিষয়টা বলার জায়গার থেকে তারা বলতে পারছে যে না এইরকম যত কিছুই হোক না, এটা কোনো অসুবিধা নেই, ম্যাচটা এখানে হবে, এখানেই করছি। আরও একটা ব্যাপার ছিল, রামনবমীর জন্য এখান থেকে ম্যাচ চলে গেলে কোথায় যাচ্ছিল? আসামে। আসামটা কাদের? আসামটা হচ্ছে আবার
বিজেপি শাসিত রাজ্য, মানে এই রামনবমীতে তামঝাম যারা করতে পারেন সেই বিজেপি, তারা তাদের নিজেদের রাজ্যে করে ফেলতে পারছেন, এখানে করতে পারছে না প্রশাসন। কি চাপের বিষয় ছিল বলুন তো। ফলে এখন যেটা দরকার, যেটা প্রমাণ করার তাগিদ, রামের সঙ্গে যে আইপিএলের কোনো বিরোধ নেই, সেটাই তো এখন প্রমাণ করার তাগিদ। এতে কটা জিনিস প্রমাণ হয়ে যাবে যে এই প্রমাণ, মানে এদের বিরোধ নেই এটা যেরকম হবে, এখানকার রাজ্য খেলার সঙ্গে অন্য কিছুকে মিলিয়ে ফেলছে না এটাও বোঝানো যাবে, বিরোধীদের মুখ বন্ধ করা যাবে। দের মন তেল পুড়বে, রাধাও নাচবে, অন্তত নাচানোর চেষ্টা হবে। কিন্তু রাধারমণের কি হবে? রাধারমণ বৃন্দাবনের গোপাল, পরবর্তীতে যিনি ওই দ্বারকাধীশ কৃষ্ণ এবং কুরুক্ষেত্রে অর্জুনের সখা, সেই রাধারমণ শ্রীকৃষ্ণের বাণী তো গীতা, যে গীতাই এই মুহূর্তে রাজ্যের শিক্ষা দপ্তর অনুসরণ করছে বলে আমরা কিন্তু ক্রমশ নিঃসংশয় হচ্ছি। গীতায় কর্মযোগের ব্যাখ্যা দিতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আমাদের কর্মের ওপর অধিকার আছে, ফলের ওপরে নয়। শিক্ষা দপ্তর বুক ঠুকে বলতে পারে তারা গীতার বাণী অক্ষরে অক্ষরে মেনে চলছে, না হলে মালদার মহেশমাটির প্রাথমিক স্কুলে যে সাপের বাসা রয়েছে সেটা তারা অনেক আগেই টের পেত। এটা মহেশমাটির রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়। স্কুলের বোর্ডটা না থাকলে আর বলে না দিলে যে কেউ এটাকে পুরো বাড়ি বলেও ভুল করতে পারেন, দোষ দেওয়া যায় না। তো এহেন ঝুলকালি মাখা, সোদা গন্ধ মাখা স্কুল বাড়ির ক্লাস ঘরে শিক্ষক মাত্র দুজন, একজন সহকারী ও প্রধান শিক্ষিকা আগলান স্কুল বাড়ি পড়াশোনা। কিন্তু তাঁরা তো বাবুরাম সাপুড়ে নন যে অনায়াসে সাপের গর্তে হাত ঠুকিয়ে সাপ ধরবেন। কিছুদিন আগে একটা চন্দ্রবড়া বন দপ্তরকে বলে পার্টি ধরেওছি, আর এখন 2-3 দিন আগেই দেখলাম বাইরে বারান্দায় ক্লাস করাই, বাইরে বসে থাকি। অতএব ভয়ে ছেলেপিলের পিলে ঠান্ডা হয়ে গেছে। মহেশমাটির স্কুলে পড়াশোনা মাটি করেছে সাপের ভয়। স্কুলের ভাঙা দেওয়াল, ফাঁপা মেঝে আর স্কুল চত্বরের ইয়াব বড় গর্তে রাসেল ভাইপার, গোখরো, চন্দ্রবড়ার মতো বিষধররা নাকি নিশ্চিন্তে রয়েছে। প্রধান শিক্ষিকার আফসোস, জেলা স্তরে সর্বোচ্চ কড়া নাড়লেও সাপ ধরার ব্যবস্থা হয়নি। ফল, ভয়ে ক্লাস করতে চায় না ছাত্রছাত্রীরা। সাপ আছে, উপর দিয়ে সাপ পড়তে পারে, ছাদের উপর দিয়ে সাপ পড়তে পারে। এখানে গর্ত আছে, ওইখানে বসতে কামড়িয়ে নিল, ভয় লাগে। ভয়ে তো আসতে চায় না স্কুলে। আপনিও পাঠাতে চাইছেন না? না, পাঠাতে ভয় আমিও চাইছি না, ছেলেও আসতে চাইছে না। শিক্ষিকারা নিজেদের উদ্যোগে সর্পবিশারদ ডেকেছিলেন। তিনি কয়েকদিন আগে এসে জ্যান্ত সাপ ধরে নিয়ে গেছেন। যে সাপ ফোঁসফাঁস তো করে বটেই, বিপদ বুঝলে ঢোসঢাস মেরেও দেয়, মানে ছোবলও মারে। একটা স্কুল যে সাপের ছোবলের ছবি হতে বসেছে, এটা শিক্ষা দপ্তর জেনেও কোনো ব্যবস্থা নেয়নি কেন? স্কুলের উপযুক্ত পরিবেশ করা যায় সেটা আমরা করব। আমরা খবরটা পেয়েছি এবং এসআই ওখানে যিনি আছেন ম্যাডাম, উনিও জানিয়েছেন, রিটিন জানিয়েছেন। ব্লক থেকেও একটা ইন্সপেকশন হয়েছে। সাপের বাসা মানে তো নিরাপত্তা নিয়েই প্রশ্ন। স্কুল খাতে টাকা খরচ হচ্ছে, কিন্তু বাচ্চারা পড়াশোনা করতে পারছে কি পারছে না সে বিষয়ে সরকার একটুও বিচলিত হচ্ছে নাকি? গীতার কথা ভেবে সরকার কি শুধুই কর্ম করে যাচ্ছে, ফলের আশা না করেই? সরকার মহেশমাটির স্কুলের ঘটনাটাকে বিক্ষিপ্ত ঘটনা বলতে পারে। মজার বিষয় হচ্ছে বিরোধী নেতারাও বলতেই পারেন যে মালদার স্কুলটা আসলে একটা বিচ্ছিন্ন বদ্বীপ, একটা বিক্ষিপ্ত জায়গা। একটা স্কুলকে কেন্দ্র করে রাজনীতি করে কোনো লাভ নেই, কারণ একে তো প্রাইমারি স্কুল, তারপর কটার ছাত্রছাত্রী পড়ে, বড় জোর 30, 32, 35। তাদের পরিবার মানে তাদের বাবা মাকে ভোটার হিসেবে ধরলে সংখ্যাটা কত হতে পারে? 60-70 জনের বেশি তো হবে না। আর দুজন শিক্ষিকাকে ধরলে 62 জন, 70, 72, এই তো। এবার সেখানে এই কটা ভোটারের জন্য অযথা হইচই করে চিৎকার চেঁচামেচি করে লাভ আছে নাকি? মাত্র তো ওই কটা ভোট। গরমকাল পড়েছে, ঘরের মেঝেতে একটু চিনি ছড়িয়ে দিলে দেখবেন পিঁপড়েরা লাইন করে আসছে। এই রাজনীতিতে ইস্যু হলো সেই চিনি, যার স্বাদ নিতে রাজনৈতিক দলগুলো লাইন দিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এত বড় একটা রাজ্যে কটা সাপ বাসা করেছে বলে একটা স্কুলের ইস্যু হয়ে ওঠার যোগ্যতা যদি না থাকে, তাহলে আমাদের আরেকবার ইডেন গার্ডেন্সে যেতে হবে। এই ইডেন উদ্যান গড়ের মাঠের ক্রিকেট খেলার মাঠ নয়, স্বর্গের নন্দনকানন।
সেখানে শয়তান ঢুকেছিল সাপের ছদ্মবেশে, আর সাপ সেজে ঢুকে সেই শয়তান আদম আর ইভকে জ্ঞান বৃক্ষের ফল খেতে বলেছিল। মালদার স্কুলে এই ঢুকে পড়া সাপেদের ধরার জন্য তবু ওঝা আছে, কিন্তু যে শয়তানরা মানুষের বেশে কলকাতার পূর্বস্থলী স্কুলে বাসা বেঁধেছিল বলে অভিযোগ, তাদের ধরতে কোন ওঝা টাকা হবে বলুন তো? এই সাপেদের স্বরূপ তো এবার চিনিয়ে দিতেই হয়, কারণ কথাগুলোও তো না বললেই নয়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ওই স্কুলে 3 জন শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। ভাবা যায়, অভিযোগটা বলতেই তো কিরম গা ঘিনঘিন করছে না? অভিযোগ উঠেছে কি জানেন? অভিযোগ উঠেছে পড়া বোঝানোর ছুতোয় নাকি তারা ওই ছাত্রীদের শরীর ছুতেন, সোজা কথায় শ্লীলতাহানি করতেন। আর কলকাতা স্কুলে কি হয়েছে, কি অভিযোগ জানেন? স্কুল সারাতে আসা মিস্ত্রিদের মধ্যে একজন ওই টয়লেটে গিয়ে ক্লাস 2 একটা বাচ্চার সাথে অশালীন আচরণ করেছে। তাকে শুধু ব্যাট টাচ করেছে নাকি আরও বেশি কিছু করেছে, সেসব কথাগুলো নয় ছেড়েই দিন। যা হয়েছে সেটা যে ঠিক হয়নি, সেটা যখন ওই ক্লাস 2 বাচ্চাটা উপলব্ধি করতে পেরেছে, বাড়িতে গিয়ে বলতে পেরেছে, ভয় পেয়েছে, কুঁকড়ে গেছে, ট্রমার মধ্যে পড়েছে, তখন এই ভাবনাটাই তো যথেষ্ট। তখন তো আমাদেরও ভাবতে হয় ওই সাপেদের ধরতে আমাদের পুলিশ প্রশাসন কি করেছে। পূর্বস্থলী স্কুলে অভিযুক্ত 3 শিক্ষকের মধ্যে মাত্র 1 জনকে পুলিশ ধরেছে, 2 জন এখনও ধরা পড়েনি। আর কলকাতা স্কুলে ওই বাচ্চাটার সঙ্গে অসভ্যতায় অভিযুক্ত ওই মিস্ত্রিকে পুলিশ ধরতেই পারেনি। উল্টে অভিযোগ কি জানেন? ওই বাচ্চাটার কথা জানাজানি হওয়ার পর শুধু যেই স্কুল থেকে ওই মিস্ত্রিদের প্রত্যেককে গার্ড দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা হয়েছে, সেখানেই সব কিছু শেষ নয়। স্কুলে অভিযোগ জানাতে আসা অভিভাবকদের আটকাতে নাকি সব রকম ব্যবস্থা করেছে পুলিশ। কেন? অভিভাবকদের অভিযোগ কি, ক্লাস 2 এর বাচ্চাটার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার আগে ক্লাস 4 এর এক বাচ্চার সঙ্গেও নাকি একই রকম একটা ঘটনা ঘটতে পারত। ওই ক্লাস 4 এর বাচ্চাটাকে নাকি ফলো করে এক মিস্ত্রি টয়লেট পর্যন্ত গেছিল। বাচ্চাটা টয়লেটে ঢুকে দরজা আটকে দেওয়ার পর নাকি দরজায় নক পর্যন্ত করেছিল ওই মিস্ত্রি। অর্থাৎ ঘটনাটা একবার হলে সেটা বিক্ষিপ্ত ঘটনা হতে পারে, কিন্তু যদি বারবার ঘটে তখন তো সেটাকে আর বিক্ষিপ্ত বলা যায় না। কেউ নিশ্চয়ই ভেবেছিল এখানে এরকম করা যায়। এবার এই 2টো ঘটনার কথা জানা গেছে, এর বাইরেও কতবার এরকম ঘটনা ঘটেছে সেটা একবার ভেবে দেখুন তো। যদি স্কুলেই বারবার বাচ্চাদের নিরাপত্তা এভাবে নষ্ট হয়, যদি স্কুলই প্রশ্নের মুখে পড়ে, তাহলে অভিভাবকরা কি করবেন? তারা তো স্কুলের কাছে কৈফিয়ত তলব করবেনই, সেটাই তো কাজ। নিজেদের বাচ্চা সম্পর্কে নিজেদের অনুভূতি থাকবে না? জানতে হবে তো মেয়েদের নিরাপত্তার কি ব্যবস্থা হচ্ছে, সেটা বাবা মা জানবেন না? আরে কিছু না হলেও যদি এটা উড়ো খবরও হয়, তারপরেও তো সেটা তাদের ভেতরে কাজ করে। প্রত্যেক বাবা মা তার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে, স্কুল কেন বাড়ির থেকে রাস্তায় বার করলেও তো দুশ্চিন্তায় থাকেন। এটাই তো স্বাভাবিক। আপনাদেরও সন্তান রয়েছে, আমাদেরও আছে, আমরা জানি। এবং সব সময় সেটা যে ওরকম অশ্লীল কিছু হবে, তাদের সাথে খারাপ ওই ধরনের কিছু হবে, তার বাইরেও তো অনেক কিছু হতে পারে, ঘটনা দুর্ঘটনা কত কিছু ঘটতে পারে। দুশ্চিন্তা করাটাই তো বাবা মায়ের ধর্ম। আমাদের বাবা মারা করতেন, তাদের বাবা মারা করতেন, আমরা করছি। এক্ষেত্রেও তো তারা তাই করতে চেয়েছিলেন। দিনের শেষে বৈঠকে তারা তাই জানতে চেয়েছিলেন স্কুল কি বলছে, স্কুল কি করছে। স্কুল একটা কাজ করেছে, মিস্ত্রিদের কাজ আপাতত বন্ধ থাকবে, এটা ঠিক ঘোষণা করে দিয়েছে। এবার এই কথা বলে সোমবার থেকে ওই ছাত্রীদের স্বাভাবিকভাবেই স্কুলে পাঠানোর আবেদনটা করেছে স্কুল। প্রশ্ন তো একটাই, সমস্যাটার সমাধান কি মিস্ত্রিদের প্রবেশ নিয়ন্ত্রণ, নাকি ছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা রাখা? মিস্ত্রির বদলে অন্য কেউ যে ছাত্রীর সঙ্গে অসভ্যতা করবে না, তার গ্যারান্টি কোনো স্কুল কি দিতে পারবে? সব থেকে বড় কথা, আমার বাচ্চা একটা স্কুলে যাচ্ছে, সেখানে যদি আমার বাচ্চার কোনো সেফটি না থাকে, তাহলে আমরা কি হিসেবে বাচ্চাকে পাঠাবো? আমরা বলছে মিস্ত্রি কাজ না করলেই হলো, আপনারা বাচ্চা পাঠান সোমবার থেকে, কিন্তু আমরা কোন রিক্সে পাঠাবো? ওনারা বলছেন বাচ্চা পাঠাতে, কিন্তু আমরা ম্যামকে ঘরে বললাম যে ম্যাম আমরা কোন রিক্সে বাচ্চা পাঠাবো? আমার বাচ্চার সাথেও করতে পারতো, এটা করতে পারতোই তো। আর ইভেন
পড়ে একটা মেয়ের সাথে তো ঘটেছে এটা এর আগে। না, এই তো সেদিনই ঘটেছে, বাথরুমে গিয়ে নক করেছে অনেকবার। দেখুন, বাংলাদেশের রাস্তায় স্কুল কলেজের মেয়েদের হাত ধরে টানা হচ্ছে, পোশাক ছেঁড়া হচ্ছে, এই অভিযোগ তো আমরা দীর্ঘদিন ধরে শুনছি, সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় আছে। কিন্তু এই বাংলার একটা স্কুলের ভেতর একটা বাচ্চা মেয়েকে ধরে যদি টানাটানি হয়, তাহলে তো প্রশ্ন উঠবে যে আমরা কোন দিকে এগোচ্ছি না পেছোচ্ছি। দেখুন, একটা স্কুলের মধ্যে যদি একজন মিস্ত্রি হঠাৎ এরকম কাজকর্ম করবে বলে ঠিক করে, এরকম অন্যায় একটা করবে ঠিক করে, এটা পুলিশ প্রশাসন সরকার কারোর পক্ষে জানা সম্ভব না, এটা তো সত্যি কথা। কেউ থট রিডিং করবেন নাকি? কেউ দুটো কাজ তো করবেন। এক, যদি এরকম অভিযোগ ওঠে তাহলে যার বিরুদ্ধে অভিযোগ তাকে ধরা হবে, আর দুই, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এমন কিছু তারা ব্যবস্থা নেবে যাতে এইগুলো করার আগে এই অসভ্য লোকগুলোর বুক কাঁপে। এরা যদি ডেয়ার ডেভিল হয়ে যান তাহলে বাচ্চাগুলোর কী হবে বলুন তো? শ্যামপুকুর থানা অজ্ঞাত পরিচয় শ্রমিকদের নামে একটা পক্সো রুজু করেছে, কিন্তু অজ্ঞাত পরিচয় কেন? স্কুলে কাজ করতে আসা এই শ্রমিকদের প্রত্যেকের নাম পরিচয় তো স্কুলের কাছে থাকার কথা, বিশেষ করে যদি বাচ্চা মেয়েদের স্কুল হয়। আচ্ছা, মিস্ত্রিদের নাম নেই ধরে নিলাম, তাদের ঠিকাদারের নাম ঠিকানা তো স্কুলের কাছে আছে, তাকে জিজ্ঞাসাবাদ করেও তো অভিযুক্ত শ্রমিকের খোঁজ পাওয়া যায়, নামধাম জানা যায়। অন্তত পক্ষে এই শ্রমিকদের বা এই মিস্ত্রিদের স্কুল থেকে বার করে দেওয়ার আগে তারা তো হেফাজতে নিয়ে খোঁজ খবরগুলো করতে পারতেন, তাহলে তো অন্তত কিছু নাম ধাম পরিচয় জানা যেত। তারা তো কেস ডায়েরিতে এই প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয়ের আড়ালে অভিযুক্তকে আড়াল করে রাখতে হতো না। অজ্ঞাত থেকে জ্ঞাত হওয়ার পথে যে সময়টা লাগবে, তদন্তকারী সেই সময়টা যত বেশি নেবেন, ততই তো ওই স্কুলের ভেতরে থাকা বছর 8 একটা বাচ্চার নিরাপত্তা হারানোর কথাটা প্রচারিত হবে। ভাবুন তো, একটা স্কুলে এই ঘটনাটা ঘটেছে, আর কত স্কুল রয়েছে, কত স্কুলে তো বাচ্চারা পড়ছে, প্রত্যেকটা স্কুলে পড়ছেন, কিন্তু একটা স্কুলের এই ঘটনা ঘটেছে জানলে বাকি সবকটা স্কুলের বাবা মার বুকের ভেতর তো কাঁপতে শুরু করবে। ভাবুন তো, শিশু নিরাপত্তার মতো টাচি একটা ইস্যু, এটা নিয়ে হইচই হবে না। রাজনীতির কাছে এই ইস্যুর কদর তো চিনির মতো। এবার রাজনৈতিক লাভ পাওয়ার জন্য নেতারা যদি সেই চিনি চাকতে শুরু করেন, তাহলে তো আবার কোথাকার জল কোথায় গড়াবে আমরা জানি না। কিন্তু একটা জিনিস জানি, সেক্ষেত্রে আবার আসল জিনিসটাই ধামাচাপা পড়ে যাবে, বাকি মানে লক্ষ টাকা ছেড়ে উপলক্ষটাই তখন মুখ্য হয়ে যাবে। দেখুন, এই সাম্প্রতিককালের এই যাবতীয় যা অভিজ্ঞতা সবকটা তো সেটাই বলছে। আরজি কর আন্দোলন আগাগোড়া অরাজনৈতিক রাখার একটা চেষ্টা আমরা দেখেছিলাম, সাধারণ ঘরের থেকে লোকজন বেরিয়েও এসেছিলেন। অত বড় একটা আন্দোলন কোনো দলের সাহায্য ছাড়াই হচ্ছে, সেটা শাসক বিরোধী কোনো পক্ষই হজম করতে পারেনি। তৃণমূল আন্দোলনে প্রথমে বাম আর বিজেপির ছায়া দেখেছে, তারপর বিজেপিকে বাদ দিয়ে বাম আর অতি বামদের যোগ করে দিয়েছে। আর উল্টো দিকে বিরোধীদের মধ্যে বিজেপি যখন থেকে বুঝেছে যে আরজি করে আন্দোলনে তাদের ছাপ পড়ার কোনো সম্ভাবনাই নেই, তখন আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। আর বামেরা এইসব কিছুর মধ্যেই যায়নি, যেমন যেমন জল গড়িয়েছে তারা তেমন গা ভাসিয়েছে, ভেবেছে ঠিক আছে অ্যাটলিস্ট আমাদের নামটা তো কেউ না কেউ জুড়ে দিয়েছে, যতটা ফয়দা লোটা যায় আর কি, যতটা প্রাসঙ্গিকতা ফিরে পাওয়া যায়। এগুলোই সবার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, এগুলো তো উপলক্ষ। লক্ষ্যটা কি ছিল? কেন একটা মেয়ে তার কর্মস্থলে এইভাবে ধর্ষিতা হবে? তার পেছনে আসল রহস্যটা কি? ইচ্ছাকৃত দুর্ঘটনা কোনটা? কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা কিনা? শেষ পর্যন্ত কি হয়েছে? আরজি কর আন্দোলন মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবে থেকে গেছে, কিন্তু ওই পর্যন্তই। তারপর সেটা পলিটিক্স নিয়ে লোফালোফি খেলতে খেলতে একটা সময় নির্বিষ করে ফেলে দিতে পেরেছে। ফলে তৃণমূল কংগ্রেস বলতে পেরেছে আরজি কর মুভমেন্টের কোনো প্রভাব বাংলার রাজনীতিতে পড়েনি। 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনটাকেই তারা দেখিয়ে দিয়েছে, ফলাফল 6-0।
এবার নারী নিরাপত্তার দাবিতে, কাজের জায়গা নিরাপত্তার দাবিতে হাজার হাজার মানুষের প্রতিবাদ, রাত জাগা, সব কিছু শেষ পর্যন্ত তাহলে প্রভাবহীন একটা ঘটনা হিসেবে থেকে গেছে। আর যার প্রভাব নেই তার তো কোনো ফয়সালাও নেই। হয়তো সেই জন্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণ, খুন এগুলো হচ্ছে, আর ফাঁসি হচ্ছে, বেশ কয়েকটা ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বেসিক গোড়াটা সেখানে তো কিছু হচ্ছে না। তাই মেয়েদের ওপর নির্যাতন কমছে না। রাজ্য সরকার আরও দ্রুত শাস্তির ব্যবস্থা করতে অপরাজিতা বিলকে আইনে কার্যকর করতে চেয়েছে। এটা জানার পরেও তো অপরাধ মনস্কতা কমেনি, কারণ কেউ হয়তো ভেবেছে ও ঠিক আছে রাজনৈতিক দল করছেন, ওগুলো কথার কথা। আর এই যে একটা লাপরোয়া ভাব, বেপরোয়া একটা মনোভাব, এর ফল তো ভুগছে স্কুলের বাচ্চা মেয়েগুলো। অর্থাৎ একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার, আইন যতই করা হোক, যতই ফাঁসির মতো শাস্তি হোক, সমাজে ততক্ষণ পর্যন্ত তার কোনো প্রভাব পড়বে না যতক্ষণ না চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে। আর সেই পরিবর্তন আনার চেষ্টা করবে রাজনৈতিক দলগুলো। দেখুন, যতই তর্ক করুন, যতই তর্ক বিতর্ক, স্বীকার অস্বীকার যা কিছু হোক, অগ্রাহ্য করতে পারবেন না। পরিবর্তন যদি আসতে হয় তার জন্য রাজনীতিকে অগ্রণী হতে হবে। পরিবর্তনটা আসবে এই রাজনীতির মাধ্যমেই, কম হোক বা বেশি। কিন্তু রাজনীতির অত সময় কোথায়? রাজনীতি বড় ব্যস্ত। রাজনীতি কি নিয়ে ব্যস্ত? কেন? এই রামনবমী নিয়ে। দেখুন, আগেও তো এ রাজ্যে রামনবমী পালন হচ্ছে, কিন্তু রামনবমী আছে বলে ইদানিংকালের মতো টেনশন, সেটা তো গত কয়েক বছরে আমদানি। ধর্ম নিয়ে বাঙালি আগের থেকে অনেক বেশি স্পর্শকাতর হয়েছে, সেটা তো এই রাজনীতির জন্যে। ভালো হোক খারাপ হোক, মতামত তৈরির পেছনে রাজনীতির এই অবদানটাকে অস্বীকার করবেন কি করে? স্কুলের ভেতর ছোট ছোট বাচ্চারা নিরাপত্তার অভাব বোধ করবে, ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত একদম গোড়ায় গিয়ে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল সবাই সমস্যাটার সমাধান করার চেষ্টা না করবে। সোজা কথায়, ততক্ষণ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতে থাকবে, আপনি চান বা না চান, যতক্ষণ রাজনীতি বিষয়টাকে না সিরিয়াসলি নিচ্ছে। এখানে তো মমতা ব্যানার্জির পুলিশ এফআইআরই নেয় না। মমতা ব্যানার্জি, আপনি জানেন না আপনার পুলিশ এফআইআর নেন না? প্রত্যেকটা ঘটনাতে আপনারা রেপিস্টকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। যতদিন না পশ্চিমবঙ্গে আমরা শাস্তি দেখতে পাচ্ছি এই ধরনের পাওয়ার্ট আর ক্রিমিনালসদের, কেউ সুরক্ষিত নয়। কারুর মনে যদি এই ধরনের পাপ থেকেও থাকে, কারুর মনের কোনো কোণেও যদি এই ধরনের কোনো পাপ থেকে থাকে, তাদের যেন বুক কেঁপে ওঠে এই শাস্তি দেখে। তারা যেন 10 বার আর চিন্তা করে, দুশ্চিন্তা করে এই ধরনের পাপ কাজ করার কথা মাথায় আনার আগে। এমন শাস্তি যেন এক্ষেত্রে দেওয়া হয়। শিক্ষাঙ্গনে কিছু প্রোটেকশন তো নেই, শিক্ষাঙ্গনে কোনো নিরাপত্তা বলে তো কিছু নেই, তার জন্য শিক্ষাঙ্গনের এই হাল। সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, কেউ পার পাবে না। আর এই স্কুলেতেও আমি সিসিটিভিগুলো দিয়েছিলাম, সুতরাং সিসিটিভি ফুটেজ বলুন সবটা দেখবেন, আরও প্রয়োজন হলে করবে, এটা হওয়া উচিত নয়। যাদের এই প্রবণতা থাকবে ওরা ক্ষমাযোগ্য নয়। তো ওখানে রাজনীতি করার জায়গায় কী ছিল, কি পৌঁছে গেছেন বামপন্থীরা পৌঁছে গেছেন, এসইউসিআই পৌঁছে গেছেন ঝান্ডা নিয়ে। ঝান্ডার কোনো জায়গা আছে যেখানে শিশুর উপরে যদি শিশু আক্রান্ত হয় কিংবা মহিলা আক্রান্ত হয়, এখানে ঝান্ডার কোনো রোল নেই। দেখুন, কলকাতা স্কুলে শিশুকন্যার ওপর নির্যাতনের খবরটা যতবার শুনছি শিউরে উঠছি। আমরাও কি ওই ইয়েমেনে হুথি জঙ্গিরা যা করছে বা আফগানিস্তানে তালিবানরা যা করছে, যেভাবে সেখানে স্কুলে স্কুলে বাচ্চারা অত্যাচারিত হচ্ছে, সেই পথেই হাঁটছি নাকি? কি করে হবে? ঢাকার রাস্তায় মেয়েরা নিরাপদ নন, কিন্তু কলকাতা সে জায়গাটা তো নিরাপদ বলেই আমরা জানি আজও। কিন্তু একটা স্কুলেও একজন বাচ্চাও যদি নিরাপদ না হন, তখন তো প্রশ্নটা উঠবে না, আমাদের রাজ্যে নিরাপত্তা হবে কারা? শেখ শাহজাহানরা? রেশন দুর্নীতি আর এজেন্সির ওপর হামলায় অভিযুক্ত শেখ শাহজাহান 13 মাস জেল খাটছেন, কিন্তু জেল থেকে জেলা চালানোর অভিযোগ উঠেছে। সরবেরিয়ার রবীন মণ্ডল অভিযোগ করেছেন জেল থেকেই তাকে হুমকি দিয়েছেন শেখ শাহজাহান। রবীন মণ্ডল বুধবার এই অভিযোগ করার পরেই বৃহস্পতিবার শাহজাহানের স্ত্রী রবিনের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলেছেন। মাছের আড়তের 25 লক্ষ টাকা রবীন মণ্ডল সুযোগ বুঝে গাপ করছেন বলে অভিযোগ করেছেন তসলিমা বিবি। এবার শাহজাহানের এক শাগরেদ
তুহিন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ সে নাকি রবীন মণ্ডলের আত্মীয়কে ফোনে হুমকি দিয়েছে। কেন হুমকি দিয়েছে? অভিযোগ, হুমকি দেওয়ার কারণটা খুব সিম্পল, রবীন মণ্ডলকে মামলা তুলতে হবে আর টাকা দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলতে হবে। কারণ শাহজাহানের বেরোনো তো মানে জেল থেকে বেরোনো সেটা তো জাস্ট সময়ের অপেক্ষা, তারপর কিন্তু রবীন মণ্ডল বেকায়দায় পড়ে যেতে পারে। এবার এই অভিযোগ বলছি কোত্থেকে, কারণ সেই অডিওটা বাইরে এসছে। জেল থেকে হুমকি দেওয়ার বিষয়টায় আমরা তাই অবাক হই না, কারণ বহরমপুরের জেল থেকেই তো তারিকুল ইসলাম জঙ্গি মডিউল চালিয়েছে, জেলে বসেই ধর্মান্তরণও করেছে। সে খবর তো রাজ্য পুলিশের STFই আদালতে জানিয়েছে। একে তো কেন্দ্রের চক্রান্তও বলা যাবে না। কিন্তু আরও অবাক হচ্ছে এটা দেখে যে শাহজাহানের জেলে বসে সাম্রাজ্য চালানোর খবরটা আমরা বুধবার থেকে দেখাচ্ছি, কিন্তু তারপরেও তো শাহজাহান সতর্ক হলো না। এই অভিযোগ যদি সত্যি হয়, জেল কর্তৃপক্ষ তার মানে কড়াকড়ি করেনি, যাকে ধমকানোর তাকে দিব্যি ধমকে দিল, যার বিরুদ্ধে পুলিশে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল শাহজাহানের স্ত্রী ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ জানিয়ে ফেললেন। সব শাহজাহান পরিকল্পনা মাফিক করে ফেললো, কোনোটা নিজে করলো, কোনোটা সাগরেদকে দিয়ে করালো, কোনোটা স্ত্রীকে দিয়ে করালো। আর শাহজাহানের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন সেই রবীন মণ্ডল, তার কি হলো? ঘর ছাড়া হলো। তুমি তো তোমার বাবার সাথে গিয়ে তুমি বলবে যে এরকম বাবলুদা খবর পাঠিয়েছে যে যদি ভাবির সাথে যদি কোনো মোটা অঙ্কের টাকার যদি দফা করে নেয়, বুঝলে, তাহলে এইটা করে নিয়ে সেটেলমেন্ট করে নিতে বলবে। কারণ শাহজাহান শেখ বেরোলে কিন্তু তখন কিন্তু আর কিন্তু কোনো কিছু হবে না। কিন্তু একটা কয়েদি তার ফোন, এরকম একটা ফোন পায় কি করে, আমাদের কাছে তো প্রশ্ন। সুতরাং বুঝতেই পাচ্ছেন কার ইশারাতে আর অঙ্গুলি হিলনে এইসব কাণ্ড চলছে। মানে শাহজাহান শেখের খবর ভালো হয়েছে, বুঝলে। আর আমার মামা ও সব বেরিয়ে যাবে, সব কথা সবাই বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি আগের মতো যেভাবে চলতে সেভাবে পারবে? সব সেই রকম সেটাই হয়ে যাবে। তো শেখ শাহজাহান বাবু, আপনার সময় শেষ। আপনি যতই ফোনে করে হুমকি দেন, আমরা উই উইল মেক শিওর যে আপনার একটা চরম শাস্তি হয়। শাহজাহানকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি। এই যে শাহজাহান কনফিডেন্সের সঙ্গে লোককে এই হুমকি দিতে পারছে যে দুদিন পরে বেরিয়ে আসতে পারবো, আমি দুদিন পরে বেরিয়ে আসবো, এই কনফিডেন্সটা পাচ্ছে কোত্থেকে? ও যা পাপ করেছে, ও যা অপরাধ করেছে, ওর তো আগামী 7 জন্ম জেলে পচে মরার কথা। কেন্দ্রীয় এজেন্সির এবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দুগালে থাপ্পড় মারা উচিত যে ওদের জন্য, ওদের অপদার্থতার জন্য, ওদের রাজনৈতিক বোঝাপড়ার জন্য শাহজাহানের মতো একটা ক্রিমিনাল খালি নয়, একটা মাতৃগর্ভের লজ্জা, এত নোংরা একটা লোক সে পর্যন্ত আজকে জেলে বসে এই কথা বলতে পারছে যে আমি তো দুদিন পরেই বেরিয়ে আসবো। তো আমাদের ঢোকার কিছুক্ষণ আগে এখানে শাহজাহান বাহিনীর সব টিম ঢুকে এনার বাড়িতে হুমকি দিয়ে গেছে এবং এনাদের বাড়ির যাদেরকে নিয়ে আমরা লড়াই করব, যে বেটা ছেলেগুলো তারা বাড়ি ছাড়া, বাড়ি থেকে পালিয়ে গেছে, তারা বাড়িতে নেই এবং মহিলারা আছে হয়তো এক একজন, ওনারা কেউ ভয়ে বেরোচ্ছে না। এই মণ্ডল পরিবারের সঙ্গে যে ঝামেলা সেটাও কিন্তু হাইকোর্টের অবজারভেশনে আছে, ফলে এই জিনিসগুলো ইডি এবং সিবিআই যে তদন্ত করছে সেটাও হাইকোর্টের অবজারভেশনেই হচ্ছে। আমি মনে করি যদি মানুষের সমস্যা থাকে আমি দলকে জানিয়েছি এবং সমস্যার সমাধান করতেও বলেছি, কিন্তু রাজনৈতিকভাবে কেউ অগ্রাধিকার পাবে বা সুযোগ সুবিধা নিয়ে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবে, সেটার জন্য আমি আলাদাভাবে দলকে লিখব চিঠি যাতে এটা না হয়। এবং এই রেখাপাত্র যাওয়ার পরেও সেই পরিবার দেখা করে, তারা রাজনীতি চায় না, তারা সমস্যার সমাধান চায়। এখনো তো জেলখানা থেকে বেরিয়ে এসে কিছু করেনি, এটাই ভাগ্যি। পশ্চিমবঙ্গে এই ঘটনাও আছে, ভারতবর্ষে এই ঘটনা আছে। জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়, তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে নেওয়া হয়। আপনাদেরকে বলি, আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে আছে, এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রপোজাল দিচ্ছে কে? এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি, আমি নাম করছি না, যে সুপারি নিয়েছিল, তখনও তৃণমূলের সে যায়নি, সুপারি নিয়েছিল অধীর চৌধুরীকে মারাবো। তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউর নামে, জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল, জেলখানা থেকে বার করে দেবো, মেরে আবার ঢুকিয়ে নেবো জেলে। জেনে রাখুন, একেই বলে অভিজ্ঞতা। ভাবুন তো অধীর চৌধুরী কি বললেন, জেল থেকে শুধু সাম্রাজ্য চালানো না, ওটা তো ছোটোখাটো ব্যাপার,
তার ধারণা জেল থেকে কেউ বেরিয়ে খুন করে আবার নাকি জেলেও ঢুকে পড়তে পারে। এই বাংলায় তার চোখে অন্তত সব সম্ভব, যদিও তার কাছে যেটা সম্ভব বলে মনে হচ্ছে সেটা আবার যদি তৃণমূলের কারুর কাছে যান সেটা তার সম্ভব বলে মনে হবে না। কুণাল ঘোষের কাছে যান, তিনিই বলবেন এই তথ্য তিনি জানেন না। তিনি অবশ্য বাম জমানার উদাহরণগুলো জানেন, বউবাজার বিস্ফোরণ, IPS হত্যা, মনীষা মুখোপাধ্যায়, অনিতা দেওয়ান, এগুলো সব জানেন, এগুলোই বলেন। কাল থেকে অধীর চৌধুরীর অভিজ্ঞতার কথাও বলবেন নাকি? অধীর চৌধুরী কিন্তু মোক্ষম কথা বলেছেন, এই বাংলায় সব সম্ভব। আমরা তৃণমূলের রং হিসেবে কি চিনতাম? সবুজ। পতাকা হলে কংগ্রেসের তিরঙ্গা, তারপর এলো নীল সাদা। আমরা কখনো দেখেছি তৃণমূলের রং হলুদ? আজ দক্ষিণ কলকাতার দিকে তাকান, হলুদ পতাকায় চারিদিক ছেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিনের জন্য লন্ডন যাচ্ছেন, জাস্ট কাল ঘোষণা করেছেন আজ থেকেই হলুদ পতাকা পড়তে শুরু করেছে। ব্যানারেও হলুদের প্রাধান্য বেশি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় করে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছোট করে আছে, কিন্তু রংটা হলুদ। এভাবে হলুদ ছড়াতে শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায় তো ফিরে এসে নিজের রাজ্যকেই চিনতে পারবেন না, সরষে ক্ষেত বলে মনে হবে। বাংলায় ওই গায়ে হলুদ তাহলে কার হচ্ছে? ওটা তৃণমূলের সোশ্যাল মিডিয়া বাহিনী ফিয়ারলেস AITC মেম্বার্সের কাণ্ড, সংক্ষেপে ফ্যাব। 23শে মার্চ কলকাতা কমিউনিটি হলে 2026-এর অ্যাকশন প্ল্যান তৈরি হবে, তারই সদম্ভ ঘোষণা বলতে পারে, সে তো ভালো কথা। কিন্তু অধিনায়ক অভিষেক বলা হয়েছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে থাকাকালীন দলের দায়িত্ব অভিষেকের হাতে দিয়েছেন বটে, কিন্তু সঙ্গে তো সুব্রত বক্সিকেও রেখেছেন। তাহলে অভিষেক যদি অধিনায়ক হন তাহলে সুব্রত বক্সিকে? আর দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সি আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরও অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছি এই কারণে, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়, তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটাও একটা ম্যাটার হয়, সেই জন্যে এটা আমাদের করে দেওয়া। যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে, সিদ্ধান্ত নেবে। কোনো রকম কোনো পলিসি ডিসিশন নিতে গেলে বা কোনো রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে। যার জন্য CSR আমার ফোনটাকে আমরা রোমিং করে নিচ্ছি, বাট আশা করব যে আননেসেসারিলি তারা আমাদের টাইমের সাথে ওদের টাইমে 5-5.5 ঘন্টা ডিফারেন্স আছে, কেউ ডিস্টার্ব করবে না। মুখ্যমন্ত্রীর কথা যেটুকুনি বুঝতে পারলাম, যেখানে যাকে দায়িত্বে রেখে গেলেন তারা সবাই তাকে লন্ডনে রিপোর্ট করবেন, মানে নীতিগত সিদ্ধান্ত নিতে হলে সেটা তিনিই নেবেন, তাই ফোনটাকে ইন্টারন্যাশনাল রোমিং করে নিয়ে যাবেন। তাহলে অধিনায়ক উপমাটা কিসের জন্য? অভিষেক অধিনায়ক হলে মমতা বন্দ্যোপাধ্যায় কি নন প্লেইং ক্যাপ্টেন? এবার টেনিসের মতো খেলায় এই ধরনের সিদ্ধান্তগুলো ক্যাপ্টেন যিনিই থাকুক, ওই নন প্লেইং ক্যাপ্টেনই কিন্তু নেন। কিন্তু রাজনীতিতে নন প্লেইং ক্যাপ্টেনই বলুন বা কোচই বলুন, সেখানে তো কোচ মানে নর্মালি মার্গদর্শক মণ্ডলী, মানে বিজেপিতে যেরকম লাল কৃষ্ণ আদবানি এরকম থাকেন আর কি, সব জায়গায় একজন করে থাকেন। তৃণমূলের ক্ষেত্রে অবশ্য ওরকম কিছু নেই। তাই ভাবছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অধিনায়ক হন তাহলে কোচকে, নন প্লেইং ক্যাপ্টেনই বাকি। 26-এর কাপ জিতলে ট্রফি কার হাতে উঠবে? ক্রিকেটে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ককে ডাকা হয়, এবার রাজনীতিতে ভোটের পর রাজ্যপাল ডেকে পাঠান। এবার অভিষেক অধিনায়ক হলে রাজ্যপাল কাকে ডাকবেন? মানে দেখুন, এই সমস্ত কিছুই কিন্তু ওই ফ্যামের ওই ব্যানারগুলোর পরিপ্রেক্ষিতে মাথায় আসছে। মানে আমরা জিজ্ঞেস করছি না, এই জিজ্ঞেস করতে ওই ফ্যাম বাধ্য করছে। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সোশ্যাল মিডিয়া যতগুলি গ্রুপ আছে তার মধ্যে অন্যতম সক্রিয় গ্রুপ হচ্ছে ফ্যাম। অধিনায়ক অভিষেক তাদেরই সংগঠনের একটি শাখা এবং সেটাকে কেন্দ্র করে তারা কাজ করে থাকেন। তো সেই জন্য আপনারা পতাকাতেও দেখতে পাচ্ছেন অধিনায়ক অভিষেক। ঠিক আছে, কাকে সভাপতি করবেন কি করবেন এটা তো ওনার ব্যাপার, কিন্তু ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কতদিন আর কতদিন? 26 হয়তো ক্ষমতাই গেল না, জীবনে আর ক্ষমতায় মন্ত্রী হওয়া গেল না। যেমন একজন দিল্লিতে দাপিয়ে বেড়াচ্ছেন, 25-30 বছর হয়ে গেল, 55 বছরের যুবক, দাড়ি চুল পেকে গেল, কিন্তু কোনো ক্ষমতা স্বাদ পাচ্ছেন না, হতাশা বেড়ে যাচ্ছে। এখানেও সেটা হবে 26-এর পরে। সেজন্য তাড়াহুড়ো করে
ক্ষমতাটা হাতে নিতে চাইছেন যে কোনোভাবে জিতে। ওরা আগে ঠিক করে নি কার নেতৃত্বে কে লড়বে। আমার তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবার 26-এ হয়তো দুটো করে ক্যান্ডিডেট থাকতে পারে বিভিন্ন জায়গায়। একটা তৃণমূল কংগ্রেস ভি ভাইপো আর তৃণমূল কংগ্রেস পিসি। তৃণমূল তুমি কার এই প্রশ্ন বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। কখনো বলছে আমি শেষ কথা দিদি, আবার খোকাবাবু দলের লোকরা বলছে না আমাদের খোকাবাবুই শেষ কথা। তৃণমূল দলের দখল নিয়ে তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একটা লড়াই ক্রমশ স্পষ্ট হচ্ছে, প্রকাশ পাচ্ছে। অধিনায়ককে ইয়েলো পতাকা দিয়েছে না সবুজ পতাকা দিয়েছে না কাকে কে we are least interested. এটা তো আমাদের সঙ্গে অভিষেক ব্যানার্জির লড়াই নয়, এটা তো মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির লড়াই। তো অভিষেক ক্যাম্পের লোকজন পোস্টার দিয়েছে, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের লোকজনদের কাছে তার রিয়াকশন চান। এটা আমরা কি করবো বলুন? এটা তো হচ্ছে পিসি ভাইপোর মধ্যে দড়ি টানাটানি। আপনি দেখছেন না, এটা আমাদের দলের ব্যাপার, যারা ওর সাপোর্টার তারা করেছে, অসুবিধা কি? অধিনায়ক লেখা মানে অধিনায়ক অভিষেক লেখা এই পোস্টার বা ফ্ল্যাগ, এটা কি ফিরে থাকি মানে ভালো লাগছে না? তিনিও তো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন থাকবেন না বলে এই তৃণমূল পরিচালনার ভার পেয়েছেন অভিষেক। সুব্রত বক্সির সঙ্গে যৌথভাবে দল চালাবেন, কিন্তু সেটা তো টেম্পোরারি ব্যবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ব্যবস্থা করেছেন, অর্থাৎ দলের নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আছে, এটা তো পরিষ্কার। তার মানে কিছু বদলাচ্ছে না, না দল না সরকার, কোনো কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে যাচ্ছে না, কোনো কিছুতেই তার রাশ আলগা হচ্ছে না। দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর আর আরজিকর হাসপাতালে হামলার পর অনেকে ভেবেছিলেন প্রশাসনে একটা সমান্তরাল রাজ ধরার চেষ্টা হচ্ছে, কারণ কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারকে ফোন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দল না দেখে ব্যবস্থা নিতে বলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অবস্থান তৃণমূল কংগ্রেসের অবস্থানের থেকে আলাদা ছিল। গোটা আরজিকর আন্দোলন পর্বে এই আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ থেকে শুরু করে আন্দোলনে অংশ নেওয়া শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমালোচনা করা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে অভিষেকের আলাদা মত ছিল, কিন্তু সেগুলো একান্তই তার নিজস্ব মত ছিল। তৃণমূল গুরুত্ব দিচ্ছিল কি? দেখুন, তৃণমূলের অনুষ্ঠানে লগ্ন জিতার মতো আরজিকরে আন্দোলনে অংশ নেওয়া শিল্পীদের যখন বয়কট করা হলো, তখন তো অভিষেকও এর বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন, কিন্তু তার মতকেও পাত্তা না দিয়ে অবস্থানে অনড় ছিলেন কুণাল ঘোষ। কিন্তু এখন দেখুন, পরিস্থিতি বদলাচ্ছে, এটা তো বুঝতে পারছি, সব দিকেই বদলাচ্ছে। তৃণমূলের অন্দরে পরিস্থিতি বদলাচ্ছে, এই যে তিলোত্তমার খুন আর ধর্ষণ মামলা, সেখানেও তো পরিস্থিতি বদলাচ্ছে। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে চলে এসছে মামলা। সঞ্জয় রায়কে এক এবং একমাত্র দোষী বলে তৃণমূল নেতৃত্ব তো মোটামুটি ফাঁসিতেই চড়িয়ে দিচ্ছিলেন। কেন এটা নিয়ে লোকে সন্তুষ্ট হচ্ছে না, সেটা নিয়ে তো অনেক তাদের ক্ষোভ বিক্ষোভ ছিল, কিন্তু নিম্ন আদালত সঞ্জয়ের ফাঁসির নির্দেশ না দেওয়ায় তারা ওই আদালতের অবস্থানের সমালোচনা পর্যন্ত করেছিলেন। এখন তিলোত্তমার পরিবারের আবেদনের ভিত্তিতে বৃহত্তর ষড়যন্ত্র মামলায় সায় দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই মামলা কলকাতা হাইকোর্টই শুনবে বলে ঠিক করেছে, জানিয়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি। এবার হাইকোর্টে মামলা চলে আসার সঙ্গে সঙ্গে দুটো ঘটনাও তো ঘটেছে। ওই বললাম পরিস্থিতির বদল এবং তাতে ঘটনা প্রবাহের দিক বদল। এক, সিবিআই হঠাৎ করে নড়ে চড়ে বসেছে, তদন্তে গতি চলে এসছে। কাকে না ডাকছে, আরজি করে নার্স, নিরাপত্তারক্ষী, সবাইকে ডাকা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মানে একদম গোড়ার থেকে যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো আবার হচ্ছে। মানে দেখুন, তদন্তে যদি সঞ্জয় ছাড়া আর কারোর জড়িত থাকার সম্ভাবনা না পাওয়া যায়, তাহলে এই নতুন উদ্যমে তদন্তের কারণ কি? আর দুই, তিলোত্তমা মামলা নিয়ে নতুন করে নড়াচড়া শুরু হতেই আরজি কর আন্দোলনে অংশ নেওয়া ওই প্রতিবাদী ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটাও কি নতুন করে শুরু হলো? আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ের হাসপাতালে সুপার হিসেবে বদলি করা হয়েছে। দেখুন, সরকারি কর্মচারী তাকে যেখানে খুশি বদলি করতে পারেন, আমাদেরই রাজ্যের মধ্যে যাওয়ারই কথা, যেতেই পারেন, কিন্তু বিরোধীরা বলছেন এটা রাজনৈতিক প্রতিহিংসা। আরজি কর আন্দোলনে অংশ নেওয়াতেই সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে পাঠিয়ে দিয়েছে সরকার। আর একইভাবে নাকি আরেক চিকিৎসক উৎপল দাঁকেও সরিয়ে দেওয়া হলো, সেটাও নাকি প্রতিহিংসা। কি কেলেঙ্কারি বলুন তো। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন উৎপল দাঁ, তাকে বর্ধমান মেডিকেলের অ্যানাটমি ডিপার্টমেন্টের প্রফেসর পদে পাঠানো হচ্ছে, পাঠানো হতেই পারে।
কিন্তু এই বদলিকে পানিশমেন্ট পোস্টিং তো বটেই, আরজিকর আন্দোলনে অংশ নেওয়ার শাস্তি হিসেবে, ডিমোশন হিসেবেই দেখছেন অনেকে। একজন সুপারকে তার থেকে অনেক ডিমোশনের একটা পোস্টে পাঠানো হবে। যেহেতু সেবাশ্রয়ের সাহায্য করেন তাই না, অভিষেক ব্যানার্জি ঢুকেছিলেন তার চেম্বারে, তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, এই ছিল তার অপরাধ। ভাবুন যে কোন নোবেল লরিয়েট এসছে যার জন্য একজন সুপার যদি চেয়ার ছেড়ে উঠতে দেরি করে বা ভুলে যায়, তার জন্য তাকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। বাংলাটাকে এরা কোন জায়গায় নিয়ে যাচ্ছে? এরা একদম রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে, যে ব্যানার্জি পরিবারের রাজতন্ত্র, যে রাজতন্ত্র বংশ পরম্পরায় অভিষেক ব্যানার্জি এবং তারপরে তার সন্তানরা এইভাবে রাজা থাকবে, এই ব্যবস্থা করার চেষ্টা করছে। এগুলো রাজনৈতিক বদলে এরা 5 বছরের বাচ্চা বুঝতে পারছে, এরা 5 বছরের বাচ্চাও এগুলো জানে। এবং তৃণমূলের দাদাগিরিকে, তৃণমূলের চোখরাঙানিকে যে মেনে নেবেন না, কি তৃণমূলের দাদাগিরি চোখরাঙানির বিরুদ্ধে সত্যিকারের মানুষের স্বার্থে যে কথা বলবেন, আমার বিশ্বাস আজকের দিনে তারা প্রত্যেকে এই ধরনের বদলি বা এই ধরনের অসহযোগিতার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই তারা রাস্তায় নামেন, লড়াইয়ে নামেন। তাই এই বদলিগুলো করে এদেরকে খুব একটা জব্দ করা যাবে বলে আমরা মনে করি না। কিন্তু এইটা ঘটনা যে এর থেকে তৃণমূল কংগ্রেসের চরিত্রটা মানুষ আরও ভালো করে দেখছেন। উনি প্রচণ্ড ভিন্ডিকটিভ, কিন্তু রাজনীতিতে আসার পরে প্রতিনিয়ত আমি যা ঘটনা দেখতে পাই, আমি বুঝতে পারি যে আমাদের মুখ্যমন্ত্রী এবং এই সরকার কতটা ভিন্ডিকটিভ। বিভিন্ন জায়গা যে কাজে রয়েছে, ঘুণাক্ষরেও যদি খবর পায় যে সে সরকারের সমালোচনা করছে, সঙ্গে সঙ্গে তার ট্রান্সফার। ভাবুন তো, এটা রুটিন বদলি নাকি আন্দোলনের রুটিনটা বদলে দেওয়ার একটা কৌশল? এই সুবর্ণ গোস্বামী, উৎপল দা, এদের বদলি নিয়ে এই বিতর্কটা তো শুরু হয়ে গেছে। অনেকে বলছেন আরজিকর আন্দোলন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পে কোনো রকম সহযোগিতা করেননি বলেই নাকি উৎপল দাকে ডায়মন্ড হারবার ছাড়তে হচ্ছে। এবার এই যুক্তিরও পাল্টা যুক্তি আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সেবাশ্রয়ের কোনো বিরোধ নেই, মানুষকে পরিষেবা দেওয়াই তার উদ্দেশ্য। এবং সত্যি কথা বলতে কি, এই সময় তো আমরা আপনাদের বারবার দেখিয়েছিলাম অভিষেকের ওই সেবাশ্রয়ের প্রকল্পে মানুষ যেভাবে গেছে, তখন তো উল্টে সরকারি হাসপাতালই ফাঁকা পড়েছিল। কোথায় গিয়ে মানুষের ভরসা থাকছে সেটাও তো তখন পরিষ্কার হচ্ছিল। তাহলে উৎপল দা সেবাশ্রয়ে অংশ না নিলে কেন কারুর রোষে পড়বেন? এমনিতে তিনি তো সরকারি কর্মী, তিনি তার সরকারি দায়িত্ব পালন করেছেন। তাতে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, তার পদোন্নতির বদলে ডিমোশন হওয়ার প্রশ্ন নেই। আর দেখুন, ওই হাসপাতালটার প্রতি সেবাশ্রয়ের সময় মানুষজনের কোথাও গিয়ে অনাস্থা প্রকাশ পেয়ে থাকায় এটা কি ধরে নেওয়া যাবে যে উৎপল দা নিজের দায়িত্ব পালন করেননি? একা তো কোনো কিছু হয় না, একটা সিস্টেম চলে। এরকম খবর তো হয়নি যে তিনি তার দায়িত্বে অবহেলা করছেন। তাই তার এই বদলির অর্ডার নিয়ে না বিভ্রান্তি রয়েই যাচ্ছে। আরও একটা বিভ্রান্তি কিন্তু রয়েছে, সেটা তৈরি করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা কিন্তু তার টার্গেট ঘন ঘন বদলাচ্ছেন, লক্ষ্য পরিবর্তন করছেন। এবার সেই পরিবর্তন এতটা, আবার পরিবর্তন শব্দটা আমাদের রাজ্যে তো এরা বিশেষ মানে রাখে আর কি। তো যাই হোক, সেই পরিবর্তনে এত বড়, এতটাই সুদূর প্রসারী যে ছাত্র ডিস্টিংশন বা ফার্স্ট ক্লাস পাবে বলে মনে হচ্ছিল, সে এখন 10-2 পাস করবে বলে মনে হচ্ছে। আজ বীরভূমে গিয়ে বিরোধী দলনেতা বলেছেন সরকারে এলেই হলো, তার জন্য 150টা আসন পাওয়াই নাকি বিজেপির লক্ষ্য। যদিও কালকে বলেছিলেন 180টা আসন চাই, তার আগে তার লক্ষ্য ছিল 200-র বেশি আসন, 215-র মতো আসন। এবার 215 থেকে 180, 180 থেকে 150, এভাবে যদি টার্গেট শিফট করে বা কমছে এটাও বলতে পারেন, এইভাবে যদি টার্গেট কমাতে থাকেন, তাহলে কর্মীরা আদৌ লক্ষ্য স্থির রাখতে পারবেন তো? বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন, এই জেলার 200 লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব 180। সেটা আমাদের সরকারে আসতে হবে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি যে 16টা 15টায় লিড আছে, হ্যাঁ 100, ওখানে 15টায় লিড আছে, 16টা হবে। সেটা সংখ্যার তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না, কিন্তু বিজেপি সরকারে হবে। ম্যাজিক ফিগারের উপরে
যাবে। অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, একটা কমফোর্টেবল লিড হবে। যেটা আজ বললেন সেটা ধরেই তাহলে একটা অঙ্ক কষি। 294-এর মধ্যে 150 আসনে জিততে চান শুভেন্দু অধিকারী। তার মানে কি 144টা আসনে তৃণমূলের কাছে এখনই হার স্বীকার করে নিলেন তিনি। বিরোধী দলনেতা বাংলার বিজেপিকে 144টা আসনে 1 বছর আগেই হারিয়ে দিলেন। যারা এখন থেকে প্রায় অর্ধেক আসনে হেরে বসে থাকে, তাদের বাংলার মানুষ ভোট দেওয়ার আগে বারবার ভাববেন না? মানে এটা কিন্তু নেতাদের ভাবা উচিত, তারা লক্ষ্যটা কী রাখছেন, দলের কর্মীদের কোন লক্ষ্য দিচ্ছেন, আর মানুষের আস্থাটা কোনখান থেকে অর্জন করছেন।